প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলাগুলো মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল। হয়তো এমএলএর প্রতি যে এই ফান্ডের পরিমাণ প্রতি বছর বর্তমান 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি করা হচ্ছে। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। এবং আমাদের এই রাজ্যে যারা সেবাদান করেন, আংশিক সময়ের চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টে কর্মরত এবং সর্বোপরি সরকারের সিদ্ধান্ত নীতি কার্যকর করার ক্ষেত্রে যে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন, তাদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ, অর্থাৎ মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন, একে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সরকারকে সময় দেব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, আমরা গঠনমূলক বিরোধিতা করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত, তারা এই বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য তারা সময় নিন। আমরা জনগণ দ্বারা নির্বাচিত, আমরা আমাদের মতো করে নজর রাখবো। সরকারকে আমাদের যা আপত্তি হবে, আমাদের দলের যা সিদ্ধান্ত হবে, আমরা জানাবো। 2, এই বাজেট পুস্তিকায় যেটা কিভাবে সরকারের আয় হচ্ছে তার স্পষ্ট রূপরেখা নেই। আমরা বিস্তারিত নথি দেখব, কিন্তু এখানে ব্যয়ের কথা বলা আছে। এই ব্যয়ের মধ্যে যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরতা খুব স্পষ্ট, ফলে নিজস্ব আয় কিভাবে আসছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বছরের পর বছর করতে হয়েছে, এখানে মূলত কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট। পরিকাঠামো নির্মাণ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। পরিকাঠামো নির্মাণে ইনভেস্টমেন্ট না হলে, সরকারি ইনভেস্টমেন্ট, বেসরকারি ইনভেস্টমেন্ট পরিকাঠামো নির্মাণে যতক্ষণ না হবে ততক্ষণ অবধি ইকোনমির হাল ফিরবে না। একটা বড় ডেফিসিটের কথা তো বাজেটের শুরুতেই রয়েছে, যে কত টাকা ঘাটতি রয়েছে। স্বাভাবিকভাবে পরিকাঠামো নির্মাণ খুব জরুরি। আর সরকারের নিয়ন্ত্রণ, ইজ অফ ডুইং বিজনেসের আমরা বিরোধী নই, কিন্তু সরকারি নিয়ন্ত্রণ সেটা থাকাও প্রয়োজন। ইজ অফ ডুইং বিজনেসের নামে যেন বেসরকারি মালিকরা প্রফিট অ্যাকুমুলেশন বা প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে না যেতে পারেন,
এটা সরকারের কাছে আমাদের দাবি থাকবে এবং আমরা যখন বাজেট বক্তৃতায় আমাদের বিধায়করা অংশগ্রহণ করবেন আমরা এই বিষয়ে ক্যাটেগরিক্যালি আরও যা আছে পূর্ণাঙ্গ বাজেটটা স্টাডি করার পর আর বিভিন্ন খাতে ধরুন বরাদ্দ হয়েছে আমরা পুরোটা কিন্তু বেশ কিছু খাতে বরাদ্দ কমেছে যেখানে বরাদ্দটা মানে আমাদের স্টাডি করে দেখতে হবে যে গতবার কি বরাদ্দ ছিল আমরা অপোজিশন বেঞ্চে আছি বলে মানে সবটাই অপোজ করবার জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে দ্যাট ইজ আ ওয়েলকাম স্টেপ যেটা মানে পজিটিভ সেটাকে তো নেগেটিভ বলবো না কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে এই পরিকাঠামো নির্মাণ আমরা বক্তৃতার সময় বলবো আমরা যখন সরকার উত্তর দেবেন আমরা এক্সপেক্ট করব সরকার সেটা বলবেন কারণ পরিকাঠামো নির্মাণের দিশা ছাড়া কোনোভাবে কোনো কিছুর সমাধান হবে না আর ইজ অফ ডুইং বিজনেসটা তো বললাম। এই বাজেটটি জনহিতকর বাজেট নয়, চালাকির দ্বারা এই বাজেটকে উপস্থাপন করা হয়েছে। আপনাদের যদি প্রথমেই বলি 4 লক্ষ কোটি টাকার রাজ্য বাজেটের আর্থিক কৌশল নিয়ে গুরুতর প্রশ্ন আমরা রাখতে পারি। এই বাজেটের ত্রুটিগুলির মধ্যে হল স্বনির্ভর ব্যয় বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পরিকাঠামো খাতে বিনিয়োগের অভাব এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বা স্থায়ী কর্মসংস্থানের ক্ষেত্রে ক্লিয়ার কোনো ভিশন আমরা এই বাজেট থেকে দেখতে পাইনি। ডিএর ব্যাপার বলা আছে, বিশদভাবে যদি বলা যায় ডিএর পদক্ষেপ তাকে স্বাগত জানাই, কিন্তু এই ডিএর প্রকোপের জন্য দীর্ঘমেয়াদী ঋণের ফান্ড তৈরি হতে পারে এবং এর ভেতরে আর একটি চালাকি লুকিয়ে আছে। অক্টোবর থেকে এটা দেওয়া হবে এবং বকেয়া ডিএর কি অবস্থা হবে এটা জানা খুব জরুরি। অ্যাট এ গ্ল্যান্স যদি দেখা যায় কিছু ক্ষেত্রে যারা চাকরি করতেন স্থায়ী অস্থায়ী তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। মাইনরিটি ডিপার্টমেন্টে শুধু মুসলিমদের জন্য নয়, আরো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আছে তাদের সাথেও কিন্তু এই বঞ্চনা করা হচ্ছে। এদিকে এদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বললেও ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্রমশ কোণঠাসা করা হচ্ছে, তার জ্বলন্ত একটা প্রমাণ দিলেন। আগামী দিনে নিশ্চিতভাবে বাজেটের উপরে যখন বিস্তারিত বলার সুযোগ দেওয়া হবে, আপনাদের তো লাইব্রেরির সুযোগ আছে, সে বিষয়ে তখন চর্চা করব। তবে এতটুকু কথা বলবো, বিগত সরকারের দিক থেকে বর্তমান সরকারকে, বিগত সরকার যেটা ছিল তাকে দেখে শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতার দম্ভ দেখালে পরাজয় নিশ্চিত হবে, শুধু তাই নয় পরাজয়ের পরে যে বিপর্যয় নেমে আসবে সেটা কিভাবে সহ্য করবে সেটা তাকে শিক্ষা নেওয়া দরকার।